নমস্কার, আমি সৃজা। হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস নিজেদের দল থেকে সাসপেন্ড করেছে। বাংলায় একটা প্রবাদ আছে না, যে শাকের আঁটির ক্যাশ মেমো। মানে এই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেস যখন হুমায়ুন কবিরকে বহিষ্কার করে বা দল থেকে সাসপেন্ড করে, তখন কোথাও গিয়ে ওই প্রবাদটা মনে পড়ে যায়। তো যাই হোক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যখন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করেছে, এবং যে শৃঙ্খলা রক্ষা কমিটির, মানে তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটির, সেটার একসময় চেয়ারম্যান ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর তো আপনারা জানেনই, তার বান্ধবীর খাটের নিচ থেকে কোটি 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 টাকা পাওয়া গিয়েছিল। তো যাই হোক, সেই শৃঙ্খলা রক্ষা কমিটির আন্ডারে যে শৃঙ্খলার সিস্টেম তৃণমূল কংগ্রেসের, সেই সিস্টেম কোথাও গিয়ে ভঙ্গ করেছেন এই হুমায়ুন কবির, আর সেই কারণের জন্য দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে হুমায়ুন কবির দীর্ঘদিন ধরেই দল বিরোধী কথাবার্তা বলে আসছেন। আমরা এটা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি। তো এর আগে তিনি বলেছেন যে উনি মুসলিমদের নেতা, বেশ চিৎকার করে করে বলেছেন যে উনি শুধুমাত্র মুসলিমদের জন্যই কাজ করবেন এবং মুসলিমদের জন্যই কথা বলবেন, উনি শুধুমাত্র মুসলিমদের নেতা সহ এরকম আরও অনেক কিছু এমন কথাবার্তা বলে আসছেন, যেটাতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের অনেক সমস্যা হওয়ার কথা ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস তখন কোনো ব্যবস্থা নেয়নি। মানে আমরা কি জানি, কোনো দলের যদি কোনো শৃঙ্খলার সিস্টেম থাকে, সেই সিস্টেম যদি একবার ব্রেক করা হয়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড বা বহিষ্কার করা উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস ওটা করে না। তৃণমূল কংগ্রেস অন্ততপক্ষে হুমায়ুন কবিরের ক্ষেত্রে তো এটা করেইনি। তৃণমূল কংগ্রেস অপেক্ষা করছিল। কিসের অপেক্ষা করছিল? সঠিক সময়ের অপেক্ষা করছিল। এবার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সঠিক সময়টা কি? এই সঠিক সময়টা হচ্ছে ঠিক বিধানসভা ভোটের কয়েক মাস আগে। কেন ঠিক বিধানসভা ভোটের কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিরকে মনে হলো যে সে ভীষণ, মানে ওই ভদ্রলোক ভীষণভাবে শৃঙ্খলা ভঙ্গ করছেন দলের? এর আগে তো একাধিকবার এরকম স্টেটমেন্ট দিয়েছেন যাতে কিচ্ছু মনে হয়নি, এবং সেই স্টেটমেন্টগুলো যে উনি জেনে বুঝে দলের সমর্থনে, বিশেষ করে মাননীয়ার সমর্থনে দিয়েছেন, সেটাও আমরা সকলেই জানি। তাহলে এখন এমন কি হলো যে হুমায়ুন কবিরকে হঠাৎ করে শৃঙ্খলা ভঙ্গ করছে, এইটা মনে করতে হলো মাননীয়াকে? তার কারণ হচ্ছে বিধানসভা ভোটটা আর মাত্র কয়েক মাস পরে, আর সেটার পারসেপশনটা বোঝার জন্য আমাদেরকে কয়েক মাস পিছিয়ে যেতে হবে। আমরা যদি একটুখানি দেখি যে মাত্র কয়েক মাস আগে বিজেপির সরকার, কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল এনেছে, যে বিলটা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন আন্দোলন করেছেন, এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্ট পুরোপুরি রায় দেয়নি, বেশ কয়েকটা ধারায় স্থগিতাদেশ দিয়েছে, এবং বিলটা ঝুলে রয়েছে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট পুরোপুরি রায় দেয়নি এই ওয়াকফ বিলের ব্যাপারে, মানে আইনটা এখনো পুরোপুরি হয়ে যায়নি। আমরা মাত্র কয়েক মাস আগে মমতা ব্যানার্জিকে বলতে শুনেছিলাম যে যদি সংখ্যালঘুরা বা মুসলিমরা এই ওয়াকফ নিয়ে আন্দোলন করতে চান, তাহলে তারা যেন দিল্লিতে চলে যান। অর্থাৎ এই সংখ্যালঘুরা এরাজ্যের মানুষ, তারা এরাজ্যের বাসিন্দা, তারা এরাজ্যে থাকেন, তারা এরাজ্যে ভোট দেন, এবং অনেক মানুষ, অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে মমতা ব্যানার্জিকেই ভোট দেন। তাহলে এরাজ্যে তারা থাকেন, এরাজ্যে তারা ভোট দেন, এবং মাননীয়াকেই তারা ভোট দেন। কিন্তু তারা যদি কোনো সমস্যায় পড়েন এবং সেই সমস্যার বিরুদ্ধে কোনো আন্দোলন করেন, তাহলে তাদেরকে দিল্লি চলে যেতে হবে। তো এরকম একটা কথা বলার পরে খুব স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদের মধ্যে একটা বিরূপ মনোভাব, বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল, আমরা সেটা দেখেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কি এটা জানতাম না যে এই যে কথাটা, এই যে দিল্লি চলে যান, এ রাজ্যে আন্দোলন করা যাবে না, এটা বললে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা তারা যে অফেন্ডেড হবেন, তাদের যে খারাপ লাগবে, তারা যে রেগে যাবেন, এটা কি আমরা জানতাম না? আমরা জানতাম। তো আমরা যেখানে জানতাম, সেখানে মমতা ব্যানার্জি অবশ্যই জানতেন, কিন্তু তারপরেও উনি এই কথাটা বলেছেন। কেন বলেছেন? কারণ ওনার কিছু করার নেই। কারণ আরএসএস বিজেপি চায় এই ওয়াকফ আইনটা হোক, আর আরএসএস বিজেপি যেটা চায় সেটার বিরুদ্ধে মাননীয়া কিচ্ছু করতে পারবেন না। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে অধিকার, সেই অধিকারের জন্য যে আন্দোলন, সেটা পর্যন্ত নিজের রাজ্যে অ্যালাউ করতে দিতে পারবেন না। আর সেই কারণের জন্য ওনাকে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে বলতে হয়েছিল যে যদি আপনারা এই বিলের বিরুদ্ধে কোনো রকম আন্দোলন করতে চান, তাহলে সোজা দিল্লি চলে যান, এ রাজ্যে সেটা করা যাবে না।
আবারও আমরা যদি আর একটু পিছিয়ে আসি তাহলে দেখবো মাত্র কয়েকদিন আগে উনি এ রাজ্যে স্বীকার করে নিয়েছেন ওয়াকফ আইন, অর্থাৎ যে আইন এখনো পর্যন্ত পুরোপুরি পাশ হয়নি, এখনো বিলটা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে, বেশ কয়েকটা ধারায় এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ রায় দেয়নি, সেই আইনটাকে নিজের রাজ্যে কার্যকরী করে ফেললেন মমতা ব্যানার্জি। এবার ব্যাপারটা হচ্ছে যে মমতা ব্যানার্জির একটা সংখ্যালঘু ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মমতা ব্যানার্জির কাছে একটা সত্যি সত্যি সংখ্যালঘু ভোট ব্যাংক আছে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন মাত্র কয়েক মাস পরে বিধানসভা ভোট এ রাজ্যে, এরকম একটা ক্রুশিয়াল জায়গায় যখন মমতা ব্যানার্জির একটা সংখ্যালঘু ভোট ব্যাংক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে সংখ্যালঘু বিরোধী কাজ উনি কেন করলেন? কারণ সেই একই, কারণ আরএসএস চায় এই ওয়াকফ আইনটা বেশিরভাগ রাজ্য মেনে নিক, আর সেই কারণের জন্য আরএসএস যখন চায়, আরএসএস যেটা চায় সেটার বিরুদ্ধে কথা বলার মতন হিম্মত মমতা ব্যানার্জির নেই। তাই মমতা ব্যানার্জি জানেন যে ওনার ক্ষতি হবে, ওনার সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা লাগবে, ওনার সংখ্যালঘু ভোট ব্যাংকে ধস নামবে, ওনার সংখ্যালঘু ভোট ব্যাংক আহত হবে, কিন্তু তারপরেও ওনাকে বলতে হয় যে উনি এ রাজ্যে মেনে নিচ্ছেন এই ওয়াকফ আইন, যে আইনটা এখনো পুরোপুরি পাশ হয়নি সুপ্রিম কোর্টে। কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে আরএসএস এরও অনেক সমস্যা রয়েছে, কারণ আরএসএস কে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রাখতেই হবে এ রাজ্যে, সেটা যেভাবেই হোক। কারণ বিজেপি জানে যে যদি এ রাজ্য থেকে একবার মমতা ব্যানার্জি সরে যায় তাহলে কে জায়গাটা নেবে? অবশ্যই বামপন্থীরা, আর বামপন্থীরা হচ্ছে আরএসএস এর প্রধান শত্রু। আর সেই কারণের জন্য বামপন্থীদের ঠেকাতেই এই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস দলটা 1998 সালে জন্ম দিয়েছিল বিজেপি, আর সেভাবেই এখানে পুট করেছে বিজেপি, সমস্ত সুযোগ সুবিধা দিয়ে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে বিজেপি। সুতরাং বোঝাই যাচ্ছে যে এদিকে আরএসএস এরও সমস্যা রয়েছে। এই যে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে ধাক্কা লাগছে, সেই ধাক্কাটায় যদি কোনোভাবে সংখ্যালঘু ভোট ব্যাংকটা মমতা ব্যানার্জির হাতছাড়া হয়ে যায় বা অর্ধেক হয়ে যায়, কমে যায়, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি সমস্যায় পড়বে, এবং সমস্যায় পড়লে একদিকে বামেদের ভোট বাড়বে আর অন্যদিকে বিধানসভায় যদি একটা সঠিক প্রতিনিধি চলে যায়, তাহলে এই যে বিধানসভায় এই অসভ্যতাটা করে বেড়ায় না মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে, সেইটা আর করা যাবে না। 100 দিনের কাজ আর আটকে রাখা যাবে না, ডিএ আটকে রাখা যাবে না, সরকারি চাকরি চলে যাচ্ছে বলে মানুষের আওয়াজ উঠবে, তো এইগুলো তো আরএসএস বিজেপি হতে দেবে না। তো তার জন্য কি করতে হবে? তার জন্য একটা সঠিক বোরেকে দাঁড় করাতে হবে। সেই বোরে হচ্ছে এই হুমায়ুন কবির। মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বের করে দিল। এবার হুমায়ুন কবির নিজের একটা দল বানাবে, এবং এই দল বানিয়ে, যেহেতু হুমায়ুন কবির অনেকদিন আগে থেকে এই গরম গরম বক্তৃতাগুলো দিয়ে রেখেছিল, স্টেটমেন্টগুলো দিয়ে রেখেছিল যে আমি মুসলিমদের নেতা, আমি যা কাজ করব মুসলিমদের জন্য কাজ করব, আমি আগে মুসলিম তারপর মানুষের প্রতিনিধি, এই যে আগে থেকে বলে রেখেছে, তাতে সুবিধাটা কি হবে? তাতে সুবিধাটা হবে যে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ ভাববেন যে ওনাদের নিজেদের একটা দল এসেছে এবং হুমায়ুন কবির ওনাদের নিজেদের লোক, তাহলে ভোটটা কোথায় যাবে? হুমায়ুন কবিরের কাছে যাবে, অর্থাৎ ভোটটা কাটবে। এবার তার পরবর্তীতে ভোটের পরে হুমায়ুন কবির আবার তৃণমূলের সঙ্গে জুড়ে যাবে কিনা বা আরো অন্য কোনো সমীকরণ হবে কিনা সেটা তো এখন থেকে বলা সম্ভব নয়, সেটা পরের বিষয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সমীকরণটা এটাই, মমতা ব্যানার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন কবিরকে রিলিজ করে দিচ্ছেন, যাতে হুমায়ুন কবির আরএসএস এর সহায়তায় নতুন একটা দল তৈরি করে এবং সেখানে বোঝানো হয় যে উনি মানে এই হুমায়ুন কবির শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, এবং সেই কারণের জন্য মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষের উচিত শুধুমাত্র হুমায়ুন কবিরকে ভোট দেওয়া। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কেন হুমায়ুন কবির? মমতা ব্যানার্জির দলে কি আর কোনো মুসলিম নেতা ছিলেন না? আর কোনো মুসলিম সাংসদ বিধায়ক এগুলো ছিলেন না? ছিলেন। তাহলে কেন হুমায়ুন কবির? তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, আমরা জানি যে এক তো উনি মুসলিম সমাজের প্রতিনিধি, সেটা তো অবশ্যই প্রাথমিক কারণ, আর সেকেন্ডারি যে কারণ সেটা হচ্ছে যে আমরা জানি উনি ভরতপুরের বিধায়ক। আর এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এর যে বিধানসভা ভোট, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি কোনো জেলা নেয় সেটা হচ্ছে মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদে বাম কংগ্রেস জোটের শক্তি অত্যন্ত বেশি, অন্তত পক্ষে আগের যে ভোটগুলো হয়েছে সেই ভোটগুলোর যদি রেজাল্ট আমরা দেখি তাহলে সেটা বুঝতে পারবো। যেমন আমরা যদি দেখি যে গত বিধানসভার যে উপনির্বাচন হয়েছিল সেখানে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রটা বাম কংগ্রেস জোট জিতেছিল। আমরা যদি পঞ্চায়েতটা দেখি, ঠিক তারপরে যেটা হয়েছিল সেই পঞ্চায়েতে বাম কংগ্রেস জোট মুর্শিদাবাদ জেলায়
40% ভোট পেয়েছে। তার ঠিক পরেই মাত্র 7% বেশি, মানে 47% বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি সেখানে তৃতীয় শক্তি, অর্থাৎ বাম কংগ্রেস জোট তারা 40% পাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে মাত্র 7% কম। আর ঠিক সেই কারণের জন্য যে গত বছর যে লোকসভা নির্বাচনটা হলো, মানে 2024-এ, সেই লোকসভা নির্বাচনে একদিকে অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে মোহাম্মদ সেলিম, এদেরকে হারানোর জন্য রানীনগরে রীতিমতন বিজেপি এবং তৃণমূলকে যৌথভাবে একটা দাঙ্গা পর্যন্ত করতে হলো, শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য এই দাঙ্গা করে হিন্দু মুসলিম ভোট ভাগ করা হলো। এমনকি আমরা যদি মুর্শিদাবাদের সমবায় নির্বাচনগুলো দেখি, সেখানেও কিন্তু বেশিরভাগ জায়গাতেই বামেরা জয়ী হয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলা, প্রথম কথা হচ্ছে যে সেখানে বামেদের বেশ একটা গণভিত্তি তৈরি হয়েছে এবং তার সঙ্গে অবশ্যই লাল পতাকা সেখানে মানুষ হাতে তুলে নিচ্ছেন এবং লাল পতাকা ঘুরে দাঁড়াচ্ছে, বামপন্থীরা মুর্শিদাবাদে ঘুরে দাঁড়াচ্ছে। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে তৃণমূল কংগ্রেস এবং আরএসএস এর। আর ঠিক সেই কারণের জন্য এই হুমায়ুন কবিরকে ওরা বেছেছে, একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, অন্যদিকে ভরতপুরের বিধায়ক, এবং তার সঙ্গে অবশ্যই সেখানে একটা মসজিদ তৈরি করে ফেলবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির। অর্থাৎ ভোট ভাগ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, বাইনারি শুরু করে দিয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এবং আরএসএস বা বিজেপি। এবং তার সঙ্গে আমরা যদি একটুখানি মুর্শিদাবাদের আঞ্চলিক অবস্থানটা দেখি, তাহলে দেখব সেখানে মুসলিম সম্প্রদায়ের ভোট সত্যি সত্যিই বেশি, ভোট পার্সেন্টেজ সত্যি সত্যিই বেশি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এই মুর্শিদাবাদের ভোট পার্সেন্টেজ, মানে সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ দিয়ে গোটা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জের একটা হিসেব দেন, তাদেরকে আমি একটুখানি বলবো যে স্বাধীনতার পরে মুর্শিদাবাদে কত পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন সেটা যেন তারা একটুখানি চেক করে নেন। আসলে মুর্শিদাবাদ বর্ডার এলাকা এবং মুর্শিদাবাদে স্বাধীনতার পর থেকেই মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি সংখ্যায় রয়েছেন এবং এখন সেই সংখ্যা অবশ্যই জন্মহার বৃদ্ধির কারণের জন্য সেই জনসংখ্যা বা সেই ভোট পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে গেছে। এটা নতুন কোনো ব্যাপার না। স্বাধীনতার পরে হিন্দুদের জনসংখ্যাও বেড়েছে, মুসলিমদের জনসংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আর কিন্তু বিষয়টা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলাটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ততপক্ষে 2026-এর বিধানসভা ভোটের আগে পাখির চোখ করেছে তৃণমূল এবং বিজেপি। মুর্শিদাবাদে একদিকে এসডিপিআই, তারা কিন্তু জোর কদমে এই মুহূর্তে থাবা বসাচ্ছে সেখানে এবং বেশ কিছু পকেট নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে, গ্রিপে নেওয়ার চেষ্টা করছে। তার সঙ্গে মিম তো রয়েছে, তারা আজীবন মমতা ব্যানার্জিকে সাহায্য করে গেছে, এটা তো আর লুকোছাপার কোনো বিষয় নয়, এটা তো আমরা সকলেই জানি। আর তার সঙ্গে একদিকে যখন এই মুসলিম মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে এই হুমায়ুন কবির, এই মিম বা এসডিপিআইদের হাত ধরে, ঠিক একই সঙ্গে কিন্তু ওখানে হিন্দুত্ববাদীরাও থাবা বসাচ্ছে দাঙ্গা হাঙ্গামা করে। আমরা মাত্র কয়েক মাস আগেই দেখেছি মুর্শিদাবাদে কিরকম একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে ইতিমধ্যেই 2 জন বাম কর্মী, তাদেরকে খুন পর্যন্ত করা হয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদটা খুব গুরুত্বপূর্ণ জেলা হিসেবে কাজ করছে আগামী বিধানসভা নির্বাচনের আগে। আর সেই কারণের জন্য একদিকে যেমন মুসলিম মৌলবাদ সেখানে থাবা বসাতে চেষ্টা করছে, মমতা ব্যানার্জি আরএসএস মিলে চেষ্টা করছেন, ঠিক একই রকম ভাবে হিন্দু মৌলবাদও মুর্শিদাবাদ জেলায় থাবা বসাচ্ছে। কিন্তু আমরা জানি মানুষ, মানে মুর্শিদাবাদ জেলার মানুষ, তারা সঠিকটা বুঝবেন, সঠিকটা বাছবেন, ঠিক যেমন ভাবে সাগরদিঘির ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ঠিক যেমন ভাবে আমরা পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে দেখেছিলাম। এবং একেবারে কনফিডেন্টলি বলা যায় যে রানীনগরের দাঙ্গা না বাঁধালে আমরা ওই সাগরদিঘি পঞ্চায়েত নির্বাচনের যে ভোটের রেজাল্ট, সেই রেজাল্টেরই পরবর্তী ফলাফল দেখতে পেতাম লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু যাই হোক, দাঙ্গা করে কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুলিয়ে রাখা যায়, কিন্তু আজীবনের জন্য এভাবে দাঙ্গা করে আইবশ করা যায় না। মানুষের সঠিক যে দাবি, মানুষের আসল যে দাবি, মানুষের জীবন ধারণের যে দাবি, এই সমস্ত দাবি পূরণ করার জন্য মমতা ব্যানার্জির ওই শৃঙ্খলা ভঙ্গের নাটক করে হুমায়ুন কবিরকে অন্য দল করতে সাহায্য করার জন্য বা অন্যান্য আর যে সমস্ত এই এসডিপিআই মিম যারা রয়েছে, তাদের এই সমস্ত থাবা থেকে বেরিয়ে মুর্শিদাবাদের মানুষ সঠিক শাসক নির্বাচন করবেন এবং সঠিক জায়গায় ভোট দেবেন, এই বিশ্বাস মুর্শিদাবাদের মানুষের উপরে আমাদের রয়েছে।